বারাসাতের আদালতে এমপি আনার হত্যার কষায় জিহাদ, খণ্ডিত লাশের সন্ধানে কলকাতায় তল্লাশি, ঢাকায় আটকদের রিমান্ড চাইবে ডিবি। অপরাধী যতই শক্তিশালী হোক পার পাবে না বলছে আওয়ামী লীগ, দুর্নীতিবাজ দিয়ে দেশ চালাচ্ছে সরকার, অভিযোগ বিএনপি। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরো ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত, লক্ষ্য সুন্দরবন, 4 বন্দরে 1 নং সতর্কতা সংকেত, পশ্চিমবঙ্গ সতর্কতা। যুক্তরাজ্য থেকে দেশ ফিরতে চান না অবৈধ 10,000-এর বেশি বাংলাদেশি, পালিয়ে না থেকে আইনি লড়াইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। এবং কুরবানি ঈদের আগেই চড়া বাজার, বেড়েছে সব ধরনের মশলার দাম, সপ্তাহ ব্যবধানে কাঁচামরিচ ঢাকালেও ডাবল সেঞ্চুরি। দেখছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন আসি। ভারতে খুন সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত জিহাদ হাওলাদার ওরফে কসাই জিহাদকে গ্রেফতারের পর পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে তোলা হয়েছে। কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর তার শরীর থেকে মাংস ও হাড় আলাদা করেন এই কসাই জিহাদ। পরে তার ট্রলিতে ভরে কলকাতা ও এর আশপাশে ফেলে দেওয়া হয়। এদিকে টুকরো হাড়গোড়ের সন্ধানে কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় জড়িত সন্দেহে জিহাদ হাওলাদার নামে একজন গ্রেপ্তারের পর তাকে আদালতে তুলেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি। স্থানীয় সময় বেলা 11টার দিকে উত্তর 24 পরগনার বারাসাত আদালতে তোলা হয় কসাই জিহাদকে। এর আগে বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ সিআইডি। পুলিশ এসে কি একটা খুঁজছে, দুজনকে দড়ি বেঁধে কোমরে নামিয়ে কি একটা খুঁজছে, মানে এখানে সব বলাকবা করছে যে বাংলাদেশের সংসদ যে খুন হয়েছে তার দেহ অংশ এখানে আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। এখন আমরা গ্রামবাসী আতঙ্কে আছি। ভারতের পুলিশ বলছে 24 বছর বয়সী জিহাদের বাড়ি খুলনার দিগলিয়া থানার বারাকপুর গ্রামে। অবৈধভাবে মুম্বাইয়ে বাস করতেন তিনি, পেশায় একজন কসাই। পশ্চিমবঙ্গের সিআইডি জানায়, আনার হত্যার পরিকল্পনাকারীরা মুম্বাই থেকে জিহাদকে কলকাতায় নিয়ে আসেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিহাদ স্বীকার করেন তিনি সহ 4 জন মিলে কলকাতার নিউ টাউনের ফ্ল্যাটে এমপি আনারকে হত্যার পর নিউ টাউনের ফ্ল্যাটে পুরো শরীর থেকে মাংস আলাদা করেন কসাই জিহাদ। মাংসের কিমা করে পলিথিনে ভরা হয়, হাড়গুলোকে ছোট টুকরো করে প্যাকেট করা হয়। পরে সে প্যাকেটগুলো ওই ফ্ল্যাট থেকে ট্রলিতে করে কলকাতা ও এর আশেপাশের এলাকায় ফেলে দেওয়া হয়। এরই মধ্যে টুকরো হাড়গোড়ের সন্ধানে কলকাতার বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার রাতেই কলকাতার কাশীপুরের ভাঙ্গরের কৃষ্ণমাটি এলাকায় অভিযান পরিচালনা করে সিআইডি। 12 মে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যান এমপি আনোয়ারুল আজিম আনার হত্যায় এ পর্যন্ত কসাই জিহাদ সহ 3 জনকে আটক করেছে ভারতের পুলিশ। এর মধ্যে বৃহস্পতিবারই গ্রেপ্তার হন সিয়াম ও কসাই জিহাদ। এমপি আনারকে হত্যার তদন্তে ঢাকায় রয়েছে ভারতের গোয়েন্দা দলও। মাহমুদ হাসান, দেশ টিভি, ঢাকা। এমপি আনার হত্যাকাণ্ডে ভারতে গ্রেফতার হয়েছেন কসাই জিহাদ, তার বাড়ি খুলনায়। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, গ্রেফতার জিহাদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ। আপনারা হয়তো জেনেছেন যে ঝিনাইদহ এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলায় জিহাদ নামে একজনকে ভারতে আটক করা হয়েছে। পুলিশের কাছে জিহাদ প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এমপি আনোয়ারুল আজিমকে টুকরো টুকরো করায় সে জড়িত ছিল। জিহাদের বাসা হচ্ছে খুলনার দিগলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে। আমরা এই মুহূর্তে আছি জিহাদের বাসার ঠিক সামনে। আমরা এখানে এসে তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার আমাদেরকে যেটি জানিয়েছে যে গত 1 বছর জিহাদের সাথে তার পরিবারের কোনো সম্পর্ক নাই। জিহাদের কিন্তু 2.5 বছরের একটি সন্তান আছে। জিহাদের স্ত্রী আমাদেরকে জানিয়েছে যে জিহাদ দীর্ঘদিন ধরে কিন্তু আসলে পরিবারের সাথে যোগাযোগ করে না। আমরা কথা বলেছি এলাকাবাসীর সাথে। এলাকাবাসী আমাদেরকে যেটি জানিয়েছে যে জিহাদ আসলে দীর্ঘদিন এলাকা থেকে নিরুদ্দেশ। তবে এলাকায় নিরুদ্দেশ হওয়ার আগে সে কিন্তু এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে গিয়েছিল। সে স্থানীয় মারামারি মামলা, ডাকাতি মামলা, হত্যা মামলা সহ বিভিন্ন মামলার আসামি হিসাবে কিন্তু সে জড়িত ছিল। এরপর থেকে সে কিন্তু এই খুলনার দিগলিয়া উপজেলা থেকে পালিয়ে গিয়েছে। আমরা ন্যান্সি আরো জানতে পেরেছি যে জিহাদের বাবা জুয়েল হাওলাদার, যার বাসাও বারাকপুর ইউনিয়নে, সে কিন্তু পেশায় একজন রং মিস্ত্রি ছিল। এর পাশাপাশি ন্যান্সি আপনাকে একটু বলি যে জিহাদ কিন্তু এই এলাকায় ছোট থেকে বড় হয়েছে। সে এখানে যাদের সাথে মিশেছে
সেই বন্ধু বান্ধবের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে ছোটবেলায় কিন্তু জিহাদ আসলে এরকম ছিল না, পরপর বিভিন্ন মামলায় সে জড়ানোর পরে সে আসলে একটু খারাপ পথে চলে গিয়েছে, বিগড়ে গিয়েছে বলে তারা দাবি করছে এবং তারপর থেকে তারা খুলনা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। আমরা ন্যান্সি, আপনারা দর্শকরা দেখতে পাচ্ছেন যে জিহাদের বাসাটা কিন্তু একটা কাঁচা পাকা বাসা, বাসাটার উপরে টিন শেড এবং বাসায় কিন্তু এখনো কোনো ধরনের প্লাস্টার বেই করা হয়নি। পারিবারিকভাবে তারা এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছে বলে আশেপাশের লোকজন আমাদের জানিয়েছে। আমরা কথা বলেছি জিহাদের স্ত্রী মুন্নির সাথে। মুন্নি আমাদেরকে যেটি জানিয়েছে যে জিহাদে তার মোবাইল নষ্ট থাকার কারণে জিহাদের সাথে তার সম্পর্ক নাই দীর্ঘদিন, তবে 1.5-2 মাস আগে একবার জিহাদ ফোন করে তার স্ত্রীর কাছে জানতে চেয়েছিল তার ছেলে কেমন আছে, এরপর থেকে কিন্তু আর কোনো যোগাযোগ নাই। আজকে যখন সংবাদ গণমাধ্যমে জিহাদের কথা এসেছে যে জিহাদ ঝিনাইদহ আলোচিত এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার সাথে জড়িত এবং সে এমপির শরীর থেকে মাংস আলাদা করার কাজে জড়িত ছিল, এই কথাটি কিন্তু তার পরিবার বিশ্বাসই করতে পারছে না। তারা আসলে দাবি করছে যে জিহাদ এটা করতে পারে না, হয়তো তাকে প্রলোভন দেখিয়ে বা তাকে চাপে রেখে এই কাজটি করেছে বলে তার পরিবার দাবি করেছে। ন্যান্সি, আমি আরো একটু বলে রাখি যে এই আলোচিত এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার সাথে এখন পর্যন্ত যারা আটক হয়েছে তাদের ভিতর কিন্তু আপনি হয়তো জানেন যে প্রধান যে পরিকল্পনাকারী শাহিন, যে এমপির বন্ধু ছিল, এবং এই হত্যা মামলার কন্ট্যাক্ট যাকে দেওয়া হয়েছিল খুলনার শিমুল ভুইয়া, সেও কিন্তু খুলনার ফুলতলা উপজেলায় বাসায়। এবং পরবর্তীতে যে সর্বশেষ খবর আমরা পেলাম যে এমপিকে কুচি কুচি করে মাংস আলাদা করার সাথে জড়িত ছিল জিহাদ, তার বাসাও খুলনার দিগুলে উপজেলা। আসলে এই ঘটনায় কিন্তু খুলনার মানুষের ভিতর কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একটি আলোচিত হত্যাকাণ্ডের 2 জন আসামি যাদের বাসায় খুলনায়, এটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে এবং প্রশাসনের দিকেও কিন্তু আসলে মানুষ করছে যে ন্যান্সি, খুলনা থেকে আমার কাছে এটা ছিল সর্বশেষ তথ্য জিহাদের বিষয়ে। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। অপরাধীকে সরকার অপরাধী হিসেবেই দেখে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক আইজিপির সম্পদ বাজেয়াপ্ত ও সাবেক সেনাবাহিনী প্রধানের নিষেধাজ্ঞার প্রশ্নের জবাবে আরো বলেন, অপরাধ করে কেউ পার পাবে না। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে হলে ফিলিস্তিনে রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন। জুবাইর রাজিনের রিপোর্ট। শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রশ্নোত্তর পর্বে উঠে আসে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আগের মেয়াদের 2 বাহিনীর শীর্ষ পদধারীর দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জন প্রসঙ্গ। ওবায়দুল কাদের বলেন, অপরাধী যতই ক্ষমতাবান হোক পার পাবে না। সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান, আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা। ব্যক্তি অপরাধ করতে পারে, অপকর্ম করতে পারে, প্রশ্ন হচ্ছে সরকার তাকে প্রোটেকশন দিচ্ছে। আমরা সেটা, শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী, তিনি এ ব্যাপারে জিরো টলারেন্স। সরকারের সমালোচনা করায় মির্জা ফখরুলকে মানসিক ট্রমায় আক্রান্ত আখ্যা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। মির্জা ফখরুল তো প্রতিদিনই অনেক কথা বলেন, তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে উপনীত হয়েছে। তিনি এবং বিএনপির নেতারা অন্ধকারে ঢেলছিল। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক আলোচনা সভায় মির্জা ফখরুলের কড়া সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিন ইস্যুতে মুখে কুলুপ এঁটেছে বিএনপি। খালি সরকার নামানোর জন্য মির্জা ফখরুল সাহেব সকালবেলা এক কথা, বিকেলবেলা এক কথা, কিন্তু মুখ দিয়ে কখনো ফিলিস্তিনিদের পক্ষে কোনো কথা বের হয় না। আর জামাতে ইসলাম, ওনারা নাকি যে ইসলাম প্রতিষ্ঠা করবে, আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে। আরে বেটারা, একটি শব্দ তোমরা আজ পর্যন্ত বলো নাই ফিলিস্তিনিদের পক্ষে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিজের পরোয়ানা জারিকে বাংলাদেশ সমর্থন জানায় বলেও মন্তব্য করেন তিনি। সেটির পক্ষে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। জুবাইর রাজিন, দেশ টিভি, ঢাকা।
এমপি আনার হত্যায় জড়িত সন্দেহে ঢাকায় গ্রেফতার করা হয়েছে 3 জনকে। তাদের আজ আদালতে তুলবে পুলিশ। বিস্তারিত জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, গ্রেফতারকৃতদের কখন আদালতে তোলা হবে, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি জানেন ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যাকাণ্ডের ঘটনায় ডিবি পুলিশ 3 জনকে আটক করেছিল। 3 জনকে গতকালকে ভারত থেকে যে 4 জন প্রতিনিধি এসেছিল, ভারতের ইন্টেলিজেন্স টিমের 4 জন এসেছিল, সে 4 জন কিন্তু এই ডিবি অফিসে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের পর আজকে কিন্তু এই 3 জনকে আদালতে তোলা হবে। বিকাল 3টার দিকে আদালতে তোলার কথা রয়েছে এবং আমরা ডিবি সূত্রে নিশ্চিত হয়েছে যে এই যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, গতকালকে কিন্তু ভারতের পুলিশ আরো একজনকে আটক করেছে, আমানুল্লাহ হাওলাদার, যার নাম। সেই আমানুল্লাহ হাওলাদার হচ্ছে যিনি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করার পর লাশ কেটে টুকরো টুকরো করেছিল, যিনি এই ভারতে কসাই নামে পরিচিত। তিনি মুম্বাইয়ে থাকলেও ভারতীয় পুলিশ যেটি বলছেন যে তিনি অবৈধভাবে মুম্বাইয়ে ছিলেন। নেন্সি, আপনি জানেন যে এই আলোচিত এই হত্যাকাণ্ডের পর থেকে কিন্তু ভারতের পুলিশ, বাংলাদেশের পুলিশ তারা খুবই গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করে যাচ্ছে। এখন পর্যন্ত গতকালকে ভারতের 4 জন টিম বাংলাদেশে এসে তারা গোয়েন্দা পুলিশের সঙ্গে বৈঠক করেছে এবং আলাদাভাবে কিন্তু তারা বাংলাদেশে যে 3 জনকে আটক করা হয়েছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে। এরপরে বাংলাদেশ গোয়েন্দা পুলিশেরও কিন্তু ভারতে যাওয়ার একটি সম্ভাবনা রয়েছে বলে আমাদেরকে গতকালকে ডিবি পুলিশের প্রধান জানিয়েছিলেন। এখন পর্যন্ত যে 3 জনকে আটক করা হয়েছে তারা ডিবি হেফাজতেই রয়েছে। আজকে 3টার দিকে তাদেরকে আদালতে তোলা হবে এবং ডিবি পুলিশের পক্ষ থেকে 10 দিনের রিমান্ড চাওয়া হতে পারে। এখন পর্যন্ত আমাদের কাছে থাকা এটি সর্বশেষ তথ্য। নেন্সি। সাকিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর মিন্টো রোড থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। দুর্নীতিবাজ অপরাধীদের দিয়ে সরকার দেশ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তাদের দাবি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলেছেন ক্ষমতাসীনরা। অধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত করতে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নামার বিকল্প নেই বলেও দাবি তাদের। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং রাজবন্দীদের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির আয়োজন করে গণতন্ত্র ফোরাম। বক্তারা অভিযোগ করেন, খালেদা জিয়াকে হত্যার ষড়যন্ত্র করছে সরকার, আর দেশের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে সরকারের লোকেরাই। আওয়ামী সরকারের কোনো দেশপ্রেম নেই, ওরা লুটেরা, ওরা এই দেশের সম্পদ লুট করে অন্য দেশে পাচার করছে। বন্ধুরা, হসপিটালে দীর্ঘদিন চিকিৎসারত ছিলেন, তাকে আজকে তিলে তিলে হত্যা করবার জন্য এই শেখ হাসিনার সরকার বিভিন্নভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি মানে বাংলাদেশের গণতন্ত্রের মুক্তি। জবরদস্তি করে সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে জনগণের ওপর আধিপত্যবাদী শক্তি চেপে আছে বলেও অভিযোগ করেন বক্তারা। বাংলাদেশকে ভারতের করদ রাজ্যের মতো রাষ্ট্র প্রতিষ্ঠা করে আপনি বাংলাদেশে টিকে আছেন। আপনি আজকে সাদা চামড়ার কথা বলেন। আমেরিকার যে নিষেধাজ্ঞা, আমি বলবো শুধু হাজিদের বিরুদ্ধে নয়, এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, দুর্নীতিবাজ ও চরিত্রহীনদের নিয়ে দেশ চালাচ্ছে সরকার, তাদের একদিন বিচার হবে। দুর্নীতিগ্রস্ত মিস্টার আজিজ এবং বেনজির আহমেদ আর দুশ্চরিত্র এবং লম্পট জাতীয় সংসদের যদি সদস্য হয় আর সেই সরকারের সেই প্রধানমন্ত্রী যদি আপনি হন, আপনার দল হয়, তাহলে আর কি বাকি থাকতে পারে? দুর্নীতির ভয়ঙ্কর করাল গ্রাসে দেশটাকে ধ্বংস করার জন্য তাদেরকে একদিন বিচারের মুখোমুখি হতে হবে। জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেন, তাহলে হয়তো আপনি রেহাই পেলেও পেতে পারেন। এর অন্যতা হলে আপনাকে যদি আন্দোলনের মধ্যে দিয়ে পতন হয়, তাহলে পরে সেই পরিস্থিতি আপনি সামাল দিতে পারবেন। দেশের সংকট উত্তরণে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসার বিকল্প নেই বলেও জানান বিএনপি নেতারা। যে সমস্যার মধ্যে বাংলাদেশ পড়েছে, তার থেকে বেরিয়ে আসার আর দ্বিতীয় কোনো পথ নাই। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।
বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপ উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসায় চট্টগ্রাম, কক্সবাজার সহ 4 সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। ইফতেখার রেজাকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাফিয়া ফারজানা। বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে রূপ নিয়েছে নিম্নচাপে। 26 মে এটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে, আঘাত হানতে পারে সুন্দরবনে। আবহাওয়া অধিদপ্তর বলছে শুক্রবার সকাল 6টায় নিম্নচাপটির অবস্থান ছিল পায়রা সমুদ্র বন্দর থেকে প্রায় 800 কিলোমিটার দূরে। এটা পর্যায়ক্রমে আরও ইন্টেনসিফিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা পর্যায়ক্রমে এটা বাংলাদেশের উপকূলমুখী এটার গতিপথ দেখা যাচ্ছে এবং এটা আগামী 26 তারিখ নাগাদ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড় রেমাল ধেয়ে আসায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, আমি আবার বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে যেতে বারণ করা হয়েছে। এই লঘুচাপটি সৃষ্টি হয়, এটি সুস্পষ্ট লঘুচাপ হওয়ার পরই আমরা এই সমস্ত সাগরে যে সমস্ত মাছ ধরার নৌকা ও ট্রলার তাদেরকে আমরা গতকালকে এই নির্দেশনা আমরা দিয়েছি যাতে তারা উপকূলের কাছাকাছি চলে আসে এবং গভীর সাগরে বিচরণ যাতে না করে। নিম্নচাপটি কেন্দ্রের 44 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 40 কিলোমিটার। এটি দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে ঘন্টায় 50 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। রাজধানীর আগারগাঁয়ে আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ইফতেখার রেজা, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। ইফতেখার, ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সবশেষ কি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, আর বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি বলেছে যে ইতিমধ্যে লঘুচাপটি নিম্নচাপে রূপান্তরিত হয়েছে এবং আজকে এখন পর্যন্ত রৌদ্রোজ্জ্বল থাকলেও যে ভ্যাপসা গরম আমরা লক্ষ্য করছি, এটি মূলত বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হয়ে যাবার কারণে মূলত ভ্যাপসা গরম এবং আগামীকাল সন্ধ্যা থেকে মেঘ করতে শুরু করবে এবং রাতের মধ্যে মূলত ভারী বা অতি ভারী বৃষ্টিপাত সৃষ্টি হবে এবং এরপরই 26 তারিখ ভোরবেলা থেকেই ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার একটি সম্ভাবনা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি মূলত 6 থেকে 4 ঘন্টা স্থায়ী হতে পারে এবং এর সাথে আরও একটি বিষয় বলা হয়েছে যে বাতাসের গতিবেগের উপর অনেকটা নির্ভর করবে যে ঘূর্ণিঝড় রেমাল কতক্ষণ থাকবে এবং কোন সময়টিতে আঘাত হানবে। অর্থাৎ যে বাতাসের গতিবেগের উপরেও অনেকটা নির্ভর করতে পারে যে একটু আগেও ঘূর্ণিঝড় একটু আগেও সংগঠিত হতে পারে বা একটু পরেও হতে পারে এবং এর মধ্যেই সমুদ্র বন্দরগুলো যেগুলো রয়েছে পায়রা, মংলা এবং চট্টগ্রাম, সেই সমুদ্র বন্দরগুলোকে সতর্কতা সংকেত 1 নম্বর সতর্কতা সংকেত দেখানোর কথা বলা হয়েছে মূলত। এবং আমি আপনাকে আরও জানিয়ে রাখি যে নিম্নচাপটি কক্সবাজার থেকে 805 এবং চট্টগ্রাম থেকে 870 কিলোমিটার দূরে অবস্থান করছে এখন পর্যন্ত। আর ঘূর্ণিঝড় যে 26 মে বা আগামী পরশু ভোরবেলা আঘাত হানার কথা রয়েছে, এটি মূলত ভোরবেলা থেকে সকাল পর্যন্তই সংগঠিত হবে এবং এর সাথে গভীর সমুদ্রে মাছ ধরা ট্রলারকে উপকূলে থাকতে বলা হয়েছে এবং যে মাছ ধরা ট্রলারগুলো উপকূলে নেই, মূলত গভীর সমুদ্র বা সমুদ্রের আশেপাশে ঘোরাফেরা করছে, সেই
সেই ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি বা নিরাপদ স্থানে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে এবং এরপর পরবর্তী যে ব্রিফ বা তথ্য জানানোর যে বিষয় আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে সেটি 3:30টায় জানানো হবে এবং এরপরে আমরা জানতে পারবো যে পরবর্তী ঘূর্ণিঝড় রেমালের কি পরিস্থিতি। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রেজা। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে বঙ্গোপসাগর অবস্থানরত লঘুচাপ ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। সবশেষ 12 ঘন্টায় আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়েছে। এই মুহূর্তে নিম্নচাপের অবস্থান মধ্য বঙ্গোপসাগরে, যা ক্যানিং থেকে 810 কিলোমিটার এবং বাংলাদেশের খেপুপাড়া থেকে 800 কিলোমিটার দূরে। নিম্নচাপ আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শনিবার সকালের মধ্যে তা ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড় রেমাল রূপ নেবে। রোববার মধ্যরাতে আছড়ে পড়তে পারে স্থলভাগে। সংবাদ দুপুরে আরও থাকছে। ঢাকায় নেই পর্যাপ্ত বিনোদন কেন্দ্র, বন্দি জীবন কাটছে শিশুদের, নানা অপরাধে জড়াচ্ছে উঠতি বয়সীরা, বলছেন বিশেষজ্ঞ। আশ্রয় প্রত্যাশী অবৈধ অভিবাসীদের অধিকাংশই প্রতারিত হয়ে আছেন যুক্তরাজ্যে। দেশ বা কোনো প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হলেও তাদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বড় ধরনের ক্ষতির মুখে ফেলবে তাদের। অবশ্য আইনগত প্রক্রিয়া চলা পর্যন্ত সেখানে থাকার সুযোগ আছে বলে দাবি সেখানকার আইনজীবীদের। আর এমন সিদ্ধান্ত বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া রোধ করবে বলে মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। এম এ আজিমের রিপোর্ট। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের অনেক দেশের নাগরিকেরই স্বপ্ন যুক্তরাজ্যে নাগরিকত্ব। এজন্য অবৈধভাবে হলেও অনেকেই পাড়ি জমান দেশটিতে, পরে বৈধতা পেতে করেন আশ্রয়ের আবেদন। তখন সে আবেদনে অনেকেই করছেন দেশবিরোধী নানা মিথ্যাচার। গেল বছর ভ্রমণ কিংবা কাজের ভিসায় যুক্তরাজ্যে যান 11,000-এর বেশি বাংলাদেশি। সেখানে তারা বসবাসের জন্য আশ্রয় আবেদন করেছিলেন, কিন্তু প্রাথমিক আশ্রয়ের জন্য মাত্র 5% আবেদন মঞ্জুর হয়। বাকি 10,000-এর বেশি আবেদন খারিজ করে দিয়েছে যুক্তরাজ্য কর্তৃপক্ষ। এসব আশ্রয় প্রার্থীকে এখন ফেরত পাঠাবে ঋষি সুনাক সরকার। যুক্তরাজ্য প্রবাসী এ শিক্ষার্থী জানান, বাড়তি আয় আর টিকে থাকতে শিক্ষার্থী ভিসায় যাওয়ারাও আশ্রয় প্রত্যাশী হচ্ছেন। কম টাকা দিয়ে আসার পরে সেই পড়াশোনা কন্টিনিউ করার জন্য যে টিউশন ফিস দেওয়া দরকার হয় সেটি তারা বহন করতে পারেন না। তখনই তারা সিদ্ধান্ত নেন যে পড়াশোনা বাদ দিয়ে অ্যাসাইলাম সিক করবেন। তবে আবেদনকারীদের অনেকেই গেছেন অবৈধভাবে। 1 মাস পরে তার কোম্পানিটির লাইসেন্স বাতিল হয়ে গেছেন, তখন তারা অবৈধ হিসেবে গণ্য হন। তখন তারা আর বাংলাদেশে বা দেশে ফেরত যাওয়ার কথা চিন্তাই করতে পারেন না। তখন তারা বাধ্য হয়ে এদেশে অ্যাসাইলাম সিক করেন। এমন সিদ্ধান্তে পালিয়ে না থেকে আইনি সহায়তার পরামর্শ এ আইনজীবীর। অবৈধভাবে যে বাংলাদেশিরা বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তাদের এখনো আইনি অধিকার রয়েছে। তারা ইচ্ছে করলে তাদের অবস্থান থেকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন করতে পারেন এবং যতক্ষণ পর্যন্ত এই অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকবে, চলমান থাকবে, ততক্ষণ পর্যন্ত এই চুক্তির পরেও আপনাকে ডিপোর্ট করা সম্ভব হবে না। আর এ অভিবাসন বিশেষজ্ঞ মনে করছেন, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর সিদ্ধান্ত বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়া রোধ করবে। যে কোনোভাবে দেশের বাইরে চলে যাব, গেলেই আমি খুব ভালো থাকব, এই যে তার এই মনোভাব এবং গিয়ে চট করে একটা আশ্রয় প্রার্থনা করে দেওয়া, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আসলে বাংলাদেশে এমন কোনো সংকট ওই ব্যক্তির হয়তো ঘটেনি যে কারণে সে আশ্রয় প্রার্থনা করতে পারে। এর ফলে তো আসলে দেশের ভাবমূর্তি সংকটে পড়ে। অবৈধ অভিবাসীরা বৈধ পন্থায় রেমিটেন্স পাঠায় না, এজন্য তাদের ফেরত পাঠানোয় রেমিটেন্সের উপর কোনো প্রভাব পড়বে না বলেও দাবি বিশেষজ্ঞদের। যুক্তরাজ্য থেকে প্রবাসী আয় আসায় খুব বেশি প্রভাবিত হবে বলে মনে করছি না। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। রাজধানীর শান্তিনগরে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাদ। নিশাদ, আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বিস্তারিত জানাবেন।
নান্সি, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আসলে 1:32 মিনিটে মালিবাগের কনিফার টাওয়ারে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এটি মূলত একটি বাণিজ্যিক স্পেস এবং তার উপরের যে ফ্লোরগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেশিরভাগ হচ্ছে বাসা বাড়ি রয়েছে এবং নিচে ওয়ান ব্যাংকের একটি শাখা রয়েছে। তো আগুনের যে সূত্রপাত হয়েছে আসলে সেই সূত্রপাত কিসে থেকে হয়েছে সেটি এখনও ফায়ার সার্ভিস বের করতে পারেনি। তবে আমরা এখানে এসে যেটি দেখেছি এই ভবনটির কনিফার টাওয়ারের দোতলায় আগুনের ঘটনা ঘটেছে। ঠিক 1:32-এ আগুন লাগে এবং তার পরপরই কিন্তু ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখানে উপস্থিত হয় এবং ফায়ার সার্ভিসের প্রায় 20 মিনিটের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে, অর্থাৎ দুটোর মধ্যে কিন্তু আগুন নিয়ন্ত্রণে চলে আসে। এই পথ থেকে আসলে সেখানে যে আগুনের যে কারণ লাগার যে কারণ সেই কারণ অনুসন্ধানে এখনও ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো রয়েছে সেই ইউনিটগুলো কাজ করছে এবং সেটি আমরা দেখছি। তবে আরও যে পরিস্থিতি সেই বিষয়টি আমি যদি একটু জানার চেষ্টা করি, এখানে ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে কি হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে কিন্তু একটু জানার চেষ্টা করি। সেখানে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ বের করা সম্ভব হয়নি এবং সেই ক্ষেত্রে আরও কি পরিমাণ ক্ষতি রয়েছে সেই বিষয়েও আমরা একটু সরাসরি ফায়ার সার্ভিসের সাথে কথা বলবো এবং আরও জানবো সেখানে তাদের নিয়ন্ত্রণ কয়টার দিকে এসেছে এবং সেপরে কি ক্ষয়ক্ষতি হয়েছে। ওই 3তলার ওই রুমটায় আগুন জ্বলতেছে, যখন আমরা ভিতরে প্রবেশ করি দেখি যে এটা একটা বসত রুম। তো এখানে স্থানীয় যারা আছেন তারা বলতেছেন যে এসি থেকে আগুনের সূত্রপাতটা। তারপর আমরা আরও একটু যাচাই বাছাই করে আপনাদেরকে বলতে পারবো, কারণ আমাদেরকে একটু সময় দিতে হবে যে আসলে আগুনের সূত্রপাতটা কোথা থেকে। হুট করে আমরা আসলে এখন বলতে পারতেছি। আগুনটা কত মিনিট ছিল, কয়টা শুরু হলো, কয়টা নিভালেন? না, আমরা এসে আগুনটা টোটাল নির্বাপন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। আমরা আপনার প্রায় 20 মিনিট আমরা আগুনটা নিয়ন্ত্রণে নিয়ে আসছি। 28 মিনিট লাগছে আমাদের সম্পূর্ণ নির্বাপন করতে। খুব একটা ক্রিটিক্যাল জায়গা ছিল, দরজাগুলো তালা মারা ছিল, গেটগুলো তালা মারা ছিল, যার কারণে আমাদের ওইগুলা খুলতে একটু বেগ পেতে হয়েছে। ধন্যবাদ। আসলে এতক্ষণ আমরা ফায়ার সার্ভিস তাদের যে ভেতরে তারা গিয়েছিল এবং কি থেকে আগুনের সূত্রপাত হয়েছিল সেই বিষয়ে জানা ছিল। মূলত এখানে প্রচুর পরিমাণে অনেকগুলো এসি আমরা দেখতে পেয়েছি এবং সেই থেকে ধারণা করা হচ্ছে এসি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে। তো ন্যান্সি, এই ছিল শান্তিনগর থেকে আমার কাছে থাকা আগুনের সবশেষ খবর। নিশাদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শান্তিনগর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী সাদাত নিশাদ। দেখছেন সংবাদ দুপুর। নিত্যপণ্যের বাজারে আগুন লাগা দামে দুর্বিষহ জীবন নিম্ন ও মধ্যবিত্তদের। সবজি, মাছ, মাংস, মশলার দাম বেড়ে চলে গেছে সাধারণের নাগালের বাইরে। সরবরাহের তেমন ঘাটতি না থাকা সত্ত্বেও দাম বাড়ছে বলে অভিযোগ ক্রেতাদের। বেসামাল পরিস্থিতি ঠেকাতে কঠোর মনিটরিংয়ের দাবি সবার। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। প্রকৃতিতে যেমন দাবদাহ চলছে তেমনি কাঁচা বাজারের দামেও লেগেছে আগুন। সবজি, মাছ, মাংস, মশলা, এমনকি ডিমের দোকানেও একই চিত্র। চট্টগ্রামে বাজারে সরবরাহের খুব একটা ঘাটতি না থাকলেও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। বাজারে প্রতি কেজি বেগুন 80 থেকে 90 টাকা, শসা 60, করলা 60, পেঁপে 80, টমেটো 80, পটল 60, গাজর 80 ও ঢেঁড়স 60 টাকায় বিক্রি হচ্ছে। দৈনন্দিন এর সাথে মিলে না, এগুলি আপনার একটা আনব্যালেন্স অবস্থা পড়ছে। মানুষ যে মধ্যবিত্ত, নিম্নবিত্ত, এদের জন্য তো খুব একটা করুণ অবস্থায় আছে। এ নিয়ে নগরীর কাজীর ডেউরি কাঁচা বাজারে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় যথাযথ মূল্য তালিকা না থাকায় মুরগি, মাংস ও তরকারি দোকানি সহ 7 প্রতিষ্ঠানকে 35,000 টাকা জরিমানা করা হয়। আমরা এখানে মূল্য তালিকা প্রদর্শন করিনি। কিছু প্রতিষ্ঠান, 6টা প্রতিষ্ঠান, তাদেরকে আমরা আইনের আওতায় এনে আমরা জরিমানা করেছি। তো তাদেরকে ভবিষ্যতের জন্য সতর্ক করেছি। তারা বলেছেন যে মূল্য তালিকা প্রদর্শন করবেন। মানিকগঞ্জে লাগামহীন দাম বৃদ্ধিতে বেকায়দায় পড়েছে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। গরুর মাংস বিক্রি হচ্ছে কেজিতে 750 টাকা, খাসির মাংস 1100 টাকা, ব্রয়লার মুরগি 230 টাকা, দেশি মুরগি 700 টাকা আর সোনালী 400 টাকা। সবজির বাজারে কাঁচামরিচের দরও চড়া। টাঙ্গাইলে কোরবানির আগে মশলার বাজারে এখন আগুন লাগা দাম। এলাচির দাম 2200 টাকা থেকে বেড়ে হয়েছে 4200 টাকা।
জিরা কেজিতে 630 থেকে 720 টাকা, শুকনা মরিচ 300 থেকে 380 টাকা, হলুদ 260 থেকে 350 টাকা, ধনিয়া 240 টাকা, আদা 210 থেকে 280 টাকা, রসুন 210 থেকে 230 টাকা, পেঁয়াজ 64 থেকে 70 টাকা। তবে লবঙ্গের দাম কেজিতে 500 টাকা কমে বিক্রি হচ্ছে 1400 টাকায়। বরগুনায় প্রতিদিনই বাড়ছে সব ধরনের সবজির দাম। সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি সবজিতে 20 থেকে 30 টাকা দাম বেড়েছে। নিত্যপণ্যের দাম বাড়লেও বাড়ছে না আয়। এই অবস্থা ঠেকাতে কঠোর মনিটরিং এর দাবি সাধারণ ক্রেতাদের। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। সংবাদ দুপুরে আরো থাকছে। অবরুদ্ধ গাজা জুড়ে রাতভর ইসরায়েলি বর্বরতা, একদিনে নিহত অন্তত 60 ফিলিস্তিনি, 2 সপ্তাহে বাস্তুচ্যুত 9 লাখেরও বেশি। উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাতে জামালপুর থেকে মেহেদি হাসান ও ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন মেহেদি নূর পরশ। প্রথমেই যাচ্ছি মেহেদির কাছে। মেহেদি, কেমন চলছে উপজেলা নির্বাচনের প্রচারণা আর কি বলছেন প্রার্থীরা? প্রতীক বরাদ্দের পর থেকে কিন্তু জামালপুরের দুটো উপজেলায়, মেলান্দ এবং মাদারগঞ্জ উপজেলায়, সেখানে কিন্তু ব্যাপকভাবে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। তারা বিভিন্ন ধরনের যারা ভোটাররা রয়েছেন তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে। সবকিছু মিলিয়ে প্রচন্ড ব্যবসা গরমের মধ্যেও সরগরম হয়ে উঠেছে কিন্তু এই দুই উপজেলার প্রচারণা। আমি একজন প্রার্থীর সাথে কথা বলবো যিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি আমাদেরকে জানাবেন যে ভোটাররা কেমন সাড়া দিচ্ছেন আর কত পার্সেন্ট ভোট আনুমানিক 29 তারিখে ভোটার উপস্থিত থাকবে ভোট কেন্দ্রে, তিনি আমাদেরকে একটু জানাবেন। জি, আপনি একটু বলবেন। জি, ধন্যবাদ দেশ টিভিকে। ভোটার ভাই বোনেরা, আসলে আমি নির্বাচন শুরু থেকেই মানুষের প্রচুর সাড়া পাচ্ছি এবং মানুষ ভোট দেওয়ার জন্য আগ্রহী। এবার আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা উন্মুক্ত করার কারণে মানুষ ভোট দিতে পারবে এই বিশ্বাস মানুষের মধ্যে এসেছে। আমাদের আশেপাশের উপজেলাগুলোতে ইভিএম এর মাধ্যমে ভোট হয়েছে, সেখানে কোনো কারচুপির আশ্রয় হয়নি, যার ফলে এখন মানুষ সাহস পাচ্ছে তাদের ভোট দেওয়ার জন্য। এই জন্য আমি আশাবাদী, ভালো মানুষ হিসাবে আমাকে সবাই সহযোগিতা করবে। আমাকে মোটরসাইকেল মার্কায় একটি করে ভোট দিয়ে এই মাদারগঞ্জ উপজেলাকে স্মার্ট উপজেলা হিসাবে গণ্য বানানোর সহযোগিতা করবে, এই প্রত্যাশা আমি ভোটারদের কাছে রাখছি এবং ভোটাররা আমাকে প্রচুর সাড়া দিচ্ছে, সবাই আমাদের সহযোগিতা করছে। ইনশাল্লাহ আমি আগামী 29 তারিখের নির্বাচনে আমি জয়ের জন্য আশাবাদী। আমরা যতটুকু জানতে পেরেছি যে খুব শান্তিপ্রিয় এই এলাকার মানুষরা আগামীতে তারা 29 তারিখে ভোট গ্রহণে তারা অংশগ্রহণ করবে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের সহকর্মী ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মেহেদি নূর পরশের কাছে। তিনি আমাদেরকে জানাবেন সেখানকার নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। মেহেদি, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? হ্যাঁ মেহেদি, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় কিন্তু অল্প সময়ের ব্যবধানে তৃতীয় এবং চতুর্থ ধাপের উপজেলা পরিষদের 5টি উপজেলা পরিষদে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কিন্তু প্রতীক পাওয়ার পর থেকে কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তারা কিন্তু ভোটারদের দ্বারা যাচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে কিন্তু তারা ভোট চাচ্ছেন। আমি যদি আপনাকে জানিয়ে রাখি, আগামী 29 জুন ব্রাহ্মণবাড়িয়ার 2টি উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হবে, বাঞ্ছারামপুর এবং আশুগঞ্জ উপজেলায়। এই 2টি উপজেলায় চেয়ারম্যান পদে 8 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 6 জন এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে 8 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও আমি যদি জানিয়ে রাখি, আগামী যে 5 জুন এই যে ব্রাহ্মণবাড়িয়ার 3টি উপজেলা যে মর্যাদার আসন ব্রাহ্মণবাড়িয়া সদর এবং বিজয়নগর এবং নবীনগর উপজেলায় কিন্তু উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই 3টি উপজেলায় কিন্তু চেয়ারম্যান পদে 19 জন, ভাইস চেয়ারম্যান পদে 25 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে কিন্তু 12 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি এখন দাঁড়িয়ে আছি যে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাতিয়ান গ্রামে। এই গ্রামে সদর উপজেলা যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদাত হোসেন সুমন, তিনি এই গ্রামে কিন্তু সকাল থেকে নির্বাচনী প্রচারণা কাজ চালিয়ে যাচ্ছেন। তার কাছ থেকে জানতে চাবো নির্বাচনের সার্বিক বিষয়টা আপনি একটু বলতেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নির্বাচনী সার্বিক বিষয় আসলে খুবই ভালো। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আগামী 5 তারিখে এবং সদর উপজেলার প্রত্যেকটি বিশেষ করে বুদল
বুদল ইউনিয়নের আজকে সাতিয়ান গ্রাম সহ বুদলের বিভিন্ন গ্রামগঞ্জে এই সদর উপজেলার প্রত্যেকটি গ্রামগঞ্জে ভোটারদের মধ্যে একটি উৎসাহ বিরাজ করছে আগামী 5 তারিখ উপজেলা সদর উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। আমি ব্যক্তিগতভাবে আশাবাদী, কারণ সারা সদর উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে পৌরসভার বিভিন্ন শহরে এলাকাতে সব জায়গাতেই ভোটারদের মানে ব্যাপক আনারস মার্কায় তাদের সাড়া পাচ্ছি। ধন্যবাদ আমাকে। জানিয়ে রাখি, নির্বাচনকে কিন্তু সুষ্ঠু এবং কিন্তু সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং আগামী যে 5 মে এবং 29 জুন 2টি উপজেলা পরিষদ নির্বাচন কিন্তু সব ধরনের প্রস্তুতি কিন্তু গ্রহণ করা হয়েছে। এ ছিল নীলছি নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে আমার কাছে সর্বশেষ। পরশ, আপনাকে ধন্যবাদ। সেই সঙ্গে মেহেদী, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, উপজেলা নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দেখছেন সংবাদ দুপুর। জাদু শহর ঢাকা দিন দিন পরিণত হচ্ছে যান্ত্রিক নগরে। কোথাও বসে দুদণ্ড শ্বাস নেবার মুক্ত পরিবেশ নেই। সুস্থ এবং পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্রের অভাবে নগরের শিশুদের কাটাতে হয় বন্দি জীবন। এমনকি উঠতি বয়সীরা এ কারণে মাদকাসক্ত কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে বলে মনে করেন মনোরোগ বিশেষজ্ঞরা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। জায়গাটি চেনা চেনা লাগছে কি? 90-এর দশকে ঢাকায় বেড়ে ওঠা বেশিরভাগ মানুষের শৈশব জড়িয়ে আছে এর সাথে। ছুটির দিনে বাবা মায়ের হাত ধরে হাওয়াই মিঠাই খেতে খেতে এখানে ঘুরে বেরিয়েছেন অনেকেই। ঠিক ধরেছেন, বিধ্বস্ত এই জায়গাটি এক সময়ের জনপ্রিয় বিনোদন কেন্দ্র শাহবাগ শিশু পার্কের। এখন আর এখানে মেরিগো রাউন্ডের আমাদের দেশটা স্বপ্নপুরী বাজে না, শোনা যায় না শিশুদের কোলাহল, পরিবার পরিজনের অট্টহাসি। উন্নয়ন সংস্কারের অজুহাতে 5 বছর ধরে বন্ধ শাহবাগ শিশু পার্ক। কঙ্কালসার হয়ে পড়ে আছে ব্যবহৃত যন্ত্রপাতি। কবে নাগাদ চালু হবে তারও ঠিক ঠিকানা নেই। একটা সময় ঢাকায় মানুষ আসতো বিভিন্ন বিনোদন কেন্দ্র ঘুরে দেখতে, আর এখন 4 দেয়ালের মাঝে ফোনের স্ক্রিনেই আটকে আছে সময়। কী বা করবে মানুষ? যেদিকে চোখ যায় শুধু সুউচ্চ ভবন। রমনা পার্ক, হাতিঝিলের মতো যে 2-1টা জায়গা অবশিষ্ট আছে সেখানে গিয়েও মেলে না প্রশান্তি। বিনোদন কেন্দ্রগুলোতে অসামাজিক কার্যকলাপের কারণে পরিবার নিয়ে ঘুরতে যাওয়া বেশ অস্বস্তিকর। মিডল ক্লাস ফ্যামিলি আমরা তো চাইলে ফ্যান্টাসি কিংডম বা ভালো ভালো বিনোদন কেন্দ্র যাইতে পারি না। হাতিঝিলে একটু হাঁটতে আসছে আমরা, পাশে দিকে একবার নোংরা অবস্থা খারাপ, গাঁজা খাইতেছে, যে যেভাবে পারতেছে অনেক নোংরা করে ফেলছে আর কি। তো এই পরিস্থিতিতে আমরা কোথায় যাব? এখন তো হলো বাচ্চারা বন্দি খাঁচার মতো, ওরা তো আর বের হতে পারতেছে না। ওরা যে একটা জায়গায় হাঁটবে, দৌড়াবে, খেলবে, ওটা কিন্তু ওরা পাচ্ছে না। আরে ওই যে সামান্য একটু আটটু আছে, ওই দিক দিয়ে আসে, সারাদিন বিল্ডিংই তো বিল্ডিং আর বিল্ডিং, এদিকে একটু জায়গা জোটা আছে, এটার মধ্যে আসে বিনোদন করবার লাগে মানুষ। এরকম একটা খোলা জায়গা, মুক্ত বাতাস খুবই জরুরি, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে বিশেষ করে ঢাকা সিটিতে এই জায়গার খুবই অভাব। ঢাকায় পরিবেশ বান্ধব বিনোদন কেন্দ্র এবং পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় উঠতি বয়সের শিশুরা মাদকাসক্ত এবং কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে বলে জানান মনোরোগ বিশেষজ্ঞ। ছোটবেলায় নানা প্রকৃতির মধ্যে বেড়ে ওঠে এবং তার যখন অন্য 8-10 জনের সাথে সেই মেলামেশার জায়গাটা তার হয়, তার কিন্তু অলরেডি এক ধরনের আত্মবিশ্বাসের জায়গাটা তৈরি হয়। যখন এই মোবাইলের মধ্যে হলো তার এই বিনোদনের জায়গাটা, খেলার জায়গাটা নিচ্ছে, সে কিন্তু একটা ফ্যান্টাসি, একটা ওয়ার্ল্ড তার মধ্যে তৈরি হচ্ছে, যেটার সাথে বাস্তবতার কোনো রকমের কোনো মিল নেই। শিশুদের সৃজনশীলতা পূর্ণমাত্রায় বিকাশে ইট কাঠের শহরে পর্যাপ্ত বিনোদন কেন্দ্র প্রয়োজন বলে মনে করেন নগরবাসী। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জন নিহতের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে তেহরান। এতে বলা হয়, হেলিকপ্টার দুর্ঘটনায় কোনো ধরনের নাশকতার আলামত পাননি তদন্ত কর্মকর্তারা। শুধু তাই নয়, ধ্বংসাবশেষ থেকে সংগ্রহ করা আলামতেও গুলি বা হামলার কোনো প্রমাণ মেলেনি। তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার মাত্র 1.5 মিনিট আগ পর্যন্ত হেলিকপ্টারটির পাইলট অন্য 2টি হেলিকপ্টারের পাইলটের সঙ্গে যোগাযোগ রাখছিলেন এবং ততক্ষণ পর্যন্ত তিনি তার নির্ধারিত রুট ব্যবহার করেই গন্তব্যের দিকে যাচ্ছিলেন। এর কিছুক্ষণ পরই আবহাওয়া এবং প্রচণ্ড কুয়াশার কবলে পড়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এরপরই এতে আগুন ধরে যায়। অধিকতর তদন্ত শেষে দ্রুতই বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।
গাজায় উপত্যকায় বিমান হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবারই গাজা জুড়ে প্রাণ গেছে অন্তত 60 ফিলিস্তিনির। মধ্য গাজার দের আল বালাতেই হামলায় নিহত হয়েছেন অন্তত 12 জন। ইসরায়েলি বাহিনীর ভয়াবহ আক্রমণের মুখে গত 2 সপ্তাহেই উপত্যকায় আশ্রয়হীন হয়ে পড়েছেন 9 লাখের বেশি ফিলিস্তিনি। বিস্তারিত লুৎফর কবিরের রিপোর্টে। একের পর এক অ্যাম্বুলেন্স দেখা মাত্রই ছুটে আসছেন লোকজন। আহতদের দ্রুত বের করে আনতে নিজেরাই এগিয়ে আসছেন। এমন পরিস্থিতি মধ্য গাজার দের আল বালার আল আকসা হাসপাতালে। বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় আহত ফিলিস্তিনিদের উদ্ধার করে এই হাসপাতালে নেওয়া হয়। সৃষ্টি হয় হৃদয় বিদারক এক দৃশ্যের। এদিন গাজা জুড়ে ভয়াবহ তাণ্ডব চালায় সেনারা। এতে নতুন করে অনেক বেসামরিক ফিলিস্তিনি নিহতের খবর জানান এই চিকিৎসক। গণহত্যার শিকার ফিলিস্তিনিদের আল আকসা শহীদ হাসপাতালে আনা হয়েছে। ইসরায়েলি বাহিনীর হাতে নৃশংসতার শিকার হয়েছেন তারা। হামলার শিকার অধিকাংশই দেইর আল বালাহার বাসিন্দা। কিন্তু এই হাসপাতালের পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছি আমরা। এতগুলো রোগীর চিকিৎসার জন্য জ্বালানি সংকট রয়েছে। আল আকসা হাসপাতালের পরিচালক ইয়াদ আল জাবরি জানিয়েছেন, জেনারেটরের জ্বালানি ফুরিয়ে যাওয়ায় রোগীরা চরম ঝুঁকিতে রয়েছেন। বিশেষ করে আইসিইউ ইনকিউবেটরে থাকা রোগীদের অবস্থা সংকটাপন্ন। এদিকে উপত্যকার দক্ষিণাঞ্চলের আলোচিত শহর রাফায় ইসরায়েলি সেনাদের সঙ্গে লড়াইয়ের নতুন এক ভিডিও সামনে এনেছে গাজার স্বাধীনতাকামী সংগঠন হামাস। বৃহস্পতিবারের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে শহরের কিছু জায়গায় সেনাদের বিরুদ্ধে ছোট ছোট অস্ত্র নিয়েই তীব্র প্রতিরোধ করে তুলেছে যোদ্ধারা। একই দিন ইসরায়েলি বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা গেছে রাফা, উত্তর গাজার জাবালিয়া শরণার্থী ক্যাম্প এবং আরও কয়েকটি স্থানে হামাসের বিরুদ্ধে অভিযান চলছে ইসরায়েলি সেনাদের। এই অভিযানে সংগঠনটির রকেট, টানেল এবং ছোট ছোট অস্ত্র জব্দের দাবি করেছে ইসরায়েল। যদিও এমন অভিযানের সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স। এমন লড়াইয়ে বিপদে রয়েছেন উপত্যকার সাধারণ ফিলিস্তিনিরা। নেতানিয়াহুর বাহিনীর হামলার মুখে গেল 2 সপ্তাহেই উপত্যকায় আশ্রয়হীন হয়ে পড়েছেন 9 লাখের বেশি ফিলিস্তিনি। নিরাপদ আশ্রয়ের খোঁজে গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন নারী, শিশুসহ লাখ লাখ ফিলিস্তিনি। এই বর্বরতা কবে বন্ধ হবে জানা নেই তাদের। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।